সংক্ষিপ্ত সফরে আজ শুক্রবার ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। প্রায় ১১ বছর পর মালয়েশিয়ান কোনো প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর হতে যাচ্ছে এটি। তার সফরে রাজনীতি, অর্থনীতি ও শ্রমবাজার ইস্যু গুরুত্ব পাবে বলে জানা গেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে ঢাকায় আসছেন আনোয়ার ইব্রাহিম। তিনি ২.৫ থেকে ৩ ঘন্টা অবস্থান করবেন। সংক্ষিপ্ত সফর হলেও তার সফরে গুরুত্বপূর্ণ সব উপাদান থাকবে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন, আজ দুপুরের পর ৫৮ সদস্যের প্রতিনিধি দল নিয়ে ঢাকায় আসবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। প্রধান উপদেষ্টার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন তিনি। দুই শীর্ষ নেতার বৈঠকের পর যৌথ প্রেস কনফারেন্স হবে। এছাড়া আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন। বিকেলে তিনি ঢাকা ছেড়ে যাবেন। সর্বশেষ ২০১৩ সালের নভেম্বরে সরকারি সফরে ঢাকা এসেছিলেন মালয়েশিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী নাজিব রাজাক। টাঙ্গাইলের কালিহাতীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আরও অন্তত ৮ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে টাঙ্গাইল ময়মনসিংহ সড়কের এলেঙ্গার কালিহাতী লিংক রোডে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় হতাহতের পরিচয় এখনও পাওয়া যায়নি। এদিকে বঙ্গবন্ধু সেতু টাঙ্গাইল ঢাকা মহাসড়কে চাপ আছে। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নান্নু খান জানান, বৃহস্পতিবার দিনগত রাতে মহাসড়কের কালিহাতী লিংক রোডে একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাসের ৪ যাত্রী নিহত হয়। এই ঘটনায় আরও অন্তত ৮ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর। দায়িত্বে নেওয়ার পর পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন প্রথম বিদেশ সফরে মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। সব ঠিক থাকলে আগামী ৭ অক্টোবর তিনি ঢাকা ত্যাগ করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পররাষ্ট্র সচিবের দায়িত্ব নেওয়ার পর প্রথম অ্যাসাইনমেন্টে যুক্তরাষ্ট্র যাবেন জসিমউদ্দিন। আগামী ৭ অক্টোবর ঢাকা থেকে ওয়াশিংটনের উদ্দেশ্যে তার রওনা হওয়ার কথা রয়েছে। পরে তিনি ওয়াশিংটন থেকে নিউ ইয়র্কে যাবেন। সফরকালে জসিমউদ্দিনের স্টেট ডিপার্টমেন্ট, হোয়াইট হাউস ও ইউএসটিআর এর জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। এছাড়া জাতিসংঘে বিভিন্ন কমিটির বৈঠক এবং জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন তিনি। পাশাপাশি বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে। ওয়াশিংটন ও নিউ ইয়র্কে সব আনুষ্ঠানিকতা শেষে আগামী ১৪ অক্টোবর দেশের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে পররাষ্ট্র সচিবের। নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিরের মিডিয়া সমন্বয়ক ইমতিয়াজ সেলিমকে গ্রেফতার করা হয়েছে। ভোরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি ইউনিট বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে। এছাড়া পল্লবী ও খিলগাঁও থানায় আরও ২টি মামলার এজাহার নামেও আসামি সে। উল্লেখ্য, তার বিরুদ্ধে আরও ৩টি মামলা বিচারাধীন রয়েছে। তাকে বিজ্ঞ আদালতে হস্তান্তর করা হবে। দেশের সব বিভাগে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এর মধ্যে ঢাকা সহ দেশের ১০ জেলার উপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আজ দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক সতর্কবার্তায় এ কথা জানানো হয়েছে। আবহাওয়া বার্তায় বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট জেলার উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। দর্শক, এই মুহূর্তে আবহাওয়া অফিস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সাইদ অপু। অপু, রাজধানীতে আজ সকাল থেকে বৃষ্টি নেই। আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানান। শারমিন, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে দর্শকদেরকে আসলে জানাতে হয়, গত কয়েকদিনের যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতের কিন্তু পরিমাণ
আসলে এই বাড়ার কারণে কিন্তু রাজধানীতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তো আসলে আমরা এখন কথা বলবো, আমার সামনে উপস্থিত রয়েছেন আবহাওয়াবিদ বজলুর রশিদ। আমরা তার কাছে জানতে চাবো যে সক্রিয় যে চলমান যে বায়ুর প্রভাব, এই প্রভাবের আসলে আজকের যে আবহাওয়া বার্তাটা আসলে কি, আমরা আপনার কাছে একটু জানতে চাই। জনাব বজলুর রশিদ, আপনি কি জানাবেন আমাদেরকে যে এই আবহাওয়ার আজকের বার্তাটা আসলে কি? আজকের বার্তাটা যেটা হচ্ছে এখনও চলমান রয়েছে জলীয়বাষ্প সক্রিয়তা। যেমন আজকে সকাল 6টা থেকে আপনার 12টা পর্যন্ত সিলেটে আপনার টাঙ্গাইলে বৃষ্টি হয়েছে 164 মিলিমিটার 6 ঘন্টায়। তাছাড়া আপনার ময়মনসিংহে হয়েছে আপনার 89 মিলিমিটার বৃষ্টি। এছাড়া দেশে অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে এবং ঢাকাও হয়তো আপনার 2-3 ঘন্টার ভিতরে একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই সক্রিয়তা আগামী আরও 2 থেকে 3 দিন সক্রিয় থাকবে। তারপর এটা পর্যায়ক্রমে মৌসুমী বায়ু বিদায় নেওয়ার প্রক্রিয়ায় চলে যাবে। আমরা আশা করি যে এই মাসের 10 থেকে 15 তারিখের ভিতরে বাংলাদেশে মৌসুমী বিদায় নেবে এবং বৃষ্টিপাত পুরোপুরি আপনার শেষ হয়ে যাবে। আচ্ছা, আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই, এই আবহাওয়ার যে প্যাটার্নটা রয়েছে, এই প্যাটার্নটা চেঞ্জ হয়ে যে আসলে যে ঋতু বৈচিত্র্য যে বাংলাদেশ, এই বাংলাদেশে এই প্যাটার্নটা চেঞ্জ হওয়ার পরে যে বৃষ্টিটা আসলে কবে নাগাদ কমবে, এরকম কোনো নির্দিষ্ট কোনো বার্তা আছে? যেটা হচ্ছে যে আগে যেটা হচ্ছে তো পুরো বর্ষাকাল আমরা যেটা বলি 4 মাস, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। ইদানিং দেখা যাচ্ছে যে বর্ষা যে সময় সেট হয়, অর্থাৎ বর্ষা যখন শুরু হয় জুন মাসে, ওই সময় বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে গেছে। আর যেটা হচ্ছে কিছুটা চেঞ্জ হয়েছে, যেটা বৃষ্টির যেটা আপনার ফ্রিকুয়েন্সি, বিশেষ করে হেভি টু ভেরি হেভি রেইনফল, এটা আপনার সেপ্টেম্বর, অক্টোবর, এমনকি নভেম্বর মাসেও ইদানিং হয়ে যাচ্ছে। যেমন গত বছর আপনার 3টা সাইক্লোন ছিল মনসুন সিজনে এবং উইন্টারে ছিল 4টা সাইক্লোন গত বছর ছিল। এবং এটা জলবায়ুগত কারণে আপনার যেমন সাইক্লোনের সংখ্যা বেড়ে যাচ্ছে, এরকম হেভি রেইনফলের সংখ্যাও বেড়ে যাচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে যে বঙ্গোপসাগর এবং সমুদ্র সৈকত যে এলাকাগুলো আছে, সেই এলাকাগুলোতে আপনাদের আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে মানে কোনো সতর্কবার্তা জারি করেছেন কিনা? হ্যাঁ, আমরা যেহেতু আপনার সাগর কিছুটা উত্তাল রয়েছে, আমরা এই জন্য 4টা সমুদ্র পোর্টকে 3 নম্বর স্থানীয় সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তবে এটা স্বল্প সময়ের জন্য, আমরা আশা করি আগামীকাল হয়তো এই সংকেত উঠে যেতে পারে। শারমিন, আপনি শুনছিলেন আবহাওয়াবিদ বজলুর রশিদ, তিনি জানাচ্ছিলেন আজকের আবহাওয়া বার্তা এবং এই বৃষ্টিপাত আসলে মানে কবে নাগাদ কমবে এবং এই আর 2-1 ঘন্টার মধ্যে কিন্তু ঢাকাও বেশ কয়েকটি জায়গায় বৃষ্টিপাত হবে এবং এই বৃষ্টিপাত আসলে কবে নাগাদ কমবে সে বার্তাও তিনি দিয়েছেন এবং বঙ্গোপসাগর এবং সমুদ্র উপকূলীয় যে অঞ্চলগুলো রয়েছে সেগুলোতে যে সতর্ক সংকেত, সেই বার্তাও কিন্তু তিনি জানিয়েছেন। তো শারমিন, এটাই ছিল আমার কাছে আবহাওয়া অধিদপ্তর থেকে আবহাওয়ার সর্বশেষ বার্তা। শারমিন। অপু, আপনাকে ধন্যবাদ। কোনো কারণ ছাড়াই বরিশাল ঢাকা রুটে একে একে বন্ধ হচ্ছে উড়োজাহাজের ফ্লাইট। একসময় প্রতিদিন বিমান চললেও বর্তমানে সপ্তাহে চলছে মাত্র 3 দিন। সময় বাঁচাতে আরামদায়ক ভ্রমণে ফ্লাইট সংকটে ক্ষুব্ধ যাত্রীরা। বরিশালের বিমানবন্দর ঘুরে আসাদ চৌধুরীর ক্যামেরায় বিস্তারিত পারভেজ রাসেলের রিপোর্টে। কিছুদিন আগেও বরিশাল ঢাকা রুটে আকাশপথে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করত নভ এয়ার, ইউএস বাংলা ও বাংলাদেশ বিমান। হঠাৎ বরিশাল থেকে ফ্লাইট বন্ধ করে দিয়েছে 2টি প্রতিষ্ঠান। বর্তমানে বৃহস্পতি, শুক্র ও রবিবার একটি করে ফ্লাইট চালু রেখেছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স। যাত্রীদের চাহিদার জন্য প্রায় স্বাভাবিক ভাড়ায় টিকিট না পেয়ে বাড়তি টাকা দিয়ে কিনতে হয় টিকিট। সপ্তাহে শুধু 3 দিন বিমান চলার কারণে আমরা যখন তখন বরিশাল থেকে ঢাকা মুভ করতে পারতেছি না। আমরা যারা ব্যবসায়িক কাজে ঢাকা যেতে চাই এবং আমাদের বিভিন্ন শহরে বায়াররা বরিশাল আসতে চাচ্ছে, তারা এই শিডিউল না থাকার কারণে আসতে পারতেছে না। ফ্লাইট কম থাকায় ক্ষোভ প্রকাশ করছেন বিমানের যাত্রীরা। শক্তিশালী সিন্ডিকেটের কারণে এমনটা হচ্ছে দাবি করছে বিমানবন্দর সূত্র। নীরব চাঁদাবাজির কারণে বরিশাল থেকে তারা চলে গেছে, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে বিমানের কোনো কর্মকর্তা চায় না বরিশাল সেক্টরে বিমান চলুক। বরিশালে আবার পুনরায় সকল বিমান তার নির্ধারিত সময় শিডিউল টাইম মতো চলে আসুক। ফ্লাইট কম থাকায় এমন হচ্ছে দাবি করছেন বিমানবন্দর কর্তৃপক্ষ। যদি দৈনিক আমাদের বরিশাল এয়ারপোর্টে ফ্লাইট থাকতো তাহলে এখান থেকে পর্যাপ্ত পরিমাণ যাত্রী আসা যাওয়া করতো। বিগত দিনে এইখানে 5-7টা ফ্লাইট ছিল। এয়ারপোর্টে কোটি কোটি টাকার কাজ চলতেছে, এত সুন্দরভাবে করতেছে, অথচ আমাদের বরিশালের এয়ারপোর্টে ফ্লাইট নেই। সম্ভাবনা থাকলেও ঢাকা বরিশাল রুটের বিমান যাত্রা এখন
হুমকির মুখে। সংশ্লিষ্টদের উদাসীনতায় সরকার হারাচ্ছে রাজস্ব, আর যাত্রীরা বঞ্চিত হচ্ছে দ্রুত আরামদায়ক ভ্রমণ থেকে। তাই সংশ্লিষ্টরা এ শিল্পকে বাঁচাতে কি উদ্যোগ নেয় সেটাই এখন দেখার বিষয়। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। মাদারীপুরের বিভিন্ন উপজেলায় বেদখল হওয়া ও অস্তিত্ব সংকটে থাকা ৬৫টি খাস সরকারি পুকুর বা জলমহাল উদ্ধার করেছে জেলা প্রশাসন। রাজনৈতিক দলের ছত্রছায়ায় দখল করা বিগত বছরগুলোতে এসব জলমহল থেকে রাজস্ব বঞ্চিত ছিল সরকার। উদ্ধারের পর খনন সহ প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে জলমহল থেকে রাজস্ব আয়ের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসন। প্রতিনিধি মাসুদুর রহমান সর্দারের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। ক্ষমতাসীন রাজনৈতিক দলের ছত্রছায়ায় ৬৫টি জলমহল জবরদখল করা হয়েছিল মাদারীপুরে। সরকার পরিবর্তনের পর এসব জলমহল উদ্ধার করেছে জেলা প্রশাসন। এসব জলমহলের জমি জাল জালিয়াতির মাধ্যমে বিভিন্ন ব্যক্তির নামে রেকর্ড করে অবৈধভাবে ভূদখল করে আসছিল প্রভাবশালীরা। বেদখল হওয়া এসব জলমহলের জমি রেকর্ড সংশোধন করে ইজারা দেওয়ার ব্যবস্থা নিচ্ছে জেলা প্রশাসন। স্থানীয়দের দাবি, অবৈধ দখলমুক্ত করে সুবিধাবঞ্চিত বেকার যুবকদের মাঝে এই জলমহল বন্টন করে দিলে বেকার সমস্যা কমবে। দখল করছিল, দখল করে খাইছে। যাতে লিস্টটা এলাকার মানুষের উন্নয়নে মাছ চাষ করে, এটাই। অনেক লেবার আছে যারা পরিশ্রম দিয়া বাসে, আর সরকার ওটা রাজস্ব পায়। প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সচেতন নাগরিকরা। তারা বলছে, তরুণ প্রশিক্ষিত বেকারদের এই জলমহলগুলো ইজারা দিয়ে বেকারত্ব দূর করবে সরকার। অপতৎপরতা যাতে ভূমিদস্যুরা আর চালাতে না পারে সেই ব্যাপারেও দৃষ্টি রাখার জন্য জেলা প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি। সমাজে অনেক শিক্ষিত প্রশিক্ষিত বেকার রয়েছে, যাদেরকে এই জলমহলগুলো লিজ দিলে তারা এই জলমহলগুলো মাছ চাষাবাদ করে তারা নিজেদের জীবিকা নির্বাহ করতে পারবে এবং সেই সঙ্গে তারা স্বাবলম্বী হওয়ার পথ খুঁজে পাবে। জেলা প্রশাসন বলছে, সঠিক নিয়মে ইজারা দিলে এ খাতে প্রতি বছর প্রচুর পরিমাণ রাজস্ব পাবে সরকার। বিভিন্ন ব্যক্তি এবং প্রভাবশালী গোষ্ঠী এগুলো অবৈধ দখলে ছিল, তাদেরকে উচ্ছেদ করা হয়েছে এবং এগুলো জলাশয়ে ইজারা দেওয়া হয়েছে। তো আমরা আশা করছি এগুলো যারা প্রকৃত মৎস্যজীবী যারা জেলে আছে তাদের জীবিকা নির্বাহে ভূমিকা রাখবে, মৎস্য চাষ হবে এবং তাদের আর্থসামাজিক উন্নয়নে এগুলো ভূমিকা রাখবে। জেলার বেদখল হয়ে থাকা আরও 10টির বেশি জলমহল দ্রুত উদ্ধার করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।